আসসালামু আলাইকুম সবাইকে। স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যে সরলরেখা চ্যাপ্টারটি ৬টি ক্লাস সমাপ্ত করেছি। তো আজকে সপ্তম ক্লাস। তো এর আগ পর্যন্ত আমরা 3.4 বা যেই তোমাদের সরলরেখার যে বইয়ের ৭টা ভাগ আছে তার মধ্যে ৪টা ভাগ কমপ্লিট করে ফেলেছি। তো আজকে থেকে শুরু হবে পঞ্চম ভাগ। তো তোমরা আমরা আমাদের বিগত বছরের পাঠ্য বই তোমরা বিজ্ঞান বই যখন পড়তে এরকম একটা কথা প্রায় শুনেছো যে তোমরা জেনে অবাক হবে যে, তো আমি ওভাবেই ডায়লগটা দিচ্ছি যে তোমরা জেনে অবাক হবে যে আমরা আজকে 7 নাম্বার ক্লাসে এসে সরল রেখার সংজ্ঞা পড়ব। মানে কেমন, মানে সরল রেখা পড়তেছি আর আজকে 7 নাম্বার ক্লাস, আজকে আমরা জানবো সরল রেখা কাকে বলে। তার মানে এর আগের 6টা ক্লাসে কি করলাম বা এর আগে 4টা ভাগ যে আমরা পড়লাম এই 4টা ভাগে আমরা কি শিখলাম। তো চলো আমরা আগে একটু সরলরেখার সংজ্ঞাটা শিখবো। এটার সংজ্ঞাটা কেন আমি এখন শিখবো, কেন 7 নাম্বার ক্লাস বা 3.4 হওয়ার পরে কেন আমরা সরলরেখার সংজ্ঞা শিখবো, এরও কিন্তু যুক্তিযুক্ত কারণ আছে। কারণ সরলরেখাটা মেইনলি কি বলতো, সরলরেখা একটা চলার পথ। আর আমরা আগের ক্লাস পর্যন্ত সঞ্চার পথ সম্পর্কে জেনেছি। যেহেতু আমরা সঞ্চার পথ সম্পর্কে জানি, এখন আমরা সঞ্চার পথের মাধ্যমে সরলরেখাকে ডিফাইন করব। কিভাবে, সরলরেখা যদি কোনো বিন্দু চলার পথটা হয়, ধরো আমার কলমটার দিকে তাকাও, ঠিক আছে, এই বিন্দুটা এমন ভাবে যদি চলে, তাহলে যদি এর পথটা একদম সোজা হয়, অর্থাৎ কোনো বাঁকা আসবে না, এরকম চলার পথটাকেই আমরা বলি সরলরেখা। তার মানে সরলরেখা একটা সঞ্চার পথ, কোনো বিন্দুর চলার পথ, যেই চলার পথে কোনো বাঁক নাই, একদম সোজা, এরকমটাকে আমরা বলি কি বলতো, সরলরেখা। অনেক রকম সরলরেখা হইতে পারে এভাবে, দেখো, একদম সোজা একটা চলার পথ, একদম সোজা চলার পথ, একদম সোজা চলার পথ। তো চলো আমরা ডেফিনেশনটা যদি দেখি, যে এই যে সরলরেখা, যে কোনো বিন্দুর সঞ্চারপথ যদি দিক পরিবর্তন না করে, দেখো আমি এখান থেকে শুরু করছিলাম এই দিকে, এই দিকেই যাচ্ছি, আমার এখানে মুড সুইং হয়ে আমি ডানে বা বামে চলে যাইনি, এইখান থেকে স্টার্ট করে আমি এই দিকেই যাচ্ছি, এই দিক থেকে স্টার্ট করে আমি এদিকেই যাচ্ছি, ঠিক আছে। এগুলো এক একটা কি বলতো সরলরেখা। এরকম ভাবে তীর চিহ্ন দিয়ে দিতে হয়, যে এটা তো আরো কন্টিনিউ হইতে পারে, তাই না, এদিকে আরো বিস্তৃত হইতে পারে, এই জন্য তীর চিহ্ন দিয়ে বুঝাচ্ছি। আচ্ছা, তো এখন দেখো যে সরল রেখা সোজাসুজি রেখা, সোজাসুজি রেখা, এটা তোমরা বুঝতে পারতেছো নাম শুনে, সরল রেখা। আচ্ছা, তো এক্স ওয়াই সম্বলিত একটি একঘাত সমীকরণ একটা সরল রেখা নির্দেশ করে। এখন দেখো, আমরা আগের ক্লাসে কিন্তু জেনেছিলাম যে ওই যে সঞ্চার পথ, যে কিরকম একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে ধরো ভূমি 0, ভুজ 0, কোটি 2, এটা 2, ওইটা 4, এটা সাপোজ 4, এটা 6, মানে কোটিগুলা ভুজের থেকে সবসময় 2 করে বেশি হয়, তাই না। ভুজের থেকে, মানে এই এক্সাম্পলে, সব এক্সাম্পলই সেম না, এটা জাস্ট একটা এক্সাম্পল, যে আমার এই এক্সাম্পলটাতে আমাদের যেই কোটিগুলা, এই যে 2 4 6 ভুজের থেকে সবসময় +2। তো এটাকেই তাহলে, এই যে শর্তটাই কি বলতো, এই যে শর্তটা y কি বলতো x+2, এই শর্তটা দিয়ে আমরা কি পাচ্ছিলাম, একটা সরলরেখা পাচ্ছিলাম। তো সরলরেখার মধ্যে যে আমাদের x আর y থাকবে, এই x আর y থাকবে, এই x আর y হবে একঘাত, x আর y কি হবে, একঘাত। এখন এদের সহগ থাকতে পারে, সাথে x এর সাথে কোনো কিছু গুণ থাকতে পারে, y এর সাথে কোনো কিছু গুণ থাকতে পারে, যাকে আমরা সহগ বলবো, তাই না, কোনো ধ্রুব নাম্বার বা সংখ্যা গুণ থাকতে পারে। আর এমনিতেও একটা এক্সট্রা কি থাকবে বলতো, এরকম যে +2, এটা কি এক্স ওয়াই সম্বলিত না, কোনো কিছু জিনিসও এখানে থাকতে পারে। তো এই কারণে সরলরেখা এক্স ওয়াই সম্বলিত একটা সমীকরণ, যেটা সরলরেখা নির্দেশ করে। তো আমরা সাধারণভাবে সরলরেখাকে এভাবে প্রকাশ করি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, কেউ ইকুয়াল টু সি দাও, কোনো সমস্যা নাই, কনস্ট্যান্ট তো, মানে একটা কনস্ট্যান্ট থাকবে। এইটা একটা সরলরেখার আদর্শ ফরম্যাট। এটা কি বলতো, একটা সরলরেখার আদর্শ ফরম্যাট। এভাবে দুনিয়ার সকল সরলরেখাকে প্রকাশ করা যায়। এখন এখানে এর মান 0 হইতেই পারে, তাহলে আমাদের সব ওয়াই আর সি থাকবে, মানে বি সি থাকবে। বির মান 0 হইতেই পারে, সির মান 0 হইতেই পারে। এইখানে যে সরলরেখাটাকে আমি লিখলাম, যে এইটাকে তাহলে দেখো ওয়াই x+2, তাই না। দেখো আমি যদি লিখি যে ওয়াই কি বলতো x+2, তাহলে আমরা যদি এইভাবে যদি সাজাই,
এক পাশ 0 করে দেব, তাহলে এই হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 2। ঠিক আছে, এখন তুমি এটার সাথে এখানে একটু কম্পেয়ার করো। কোনটার সাথে কোনটার কম্পেয়ার করতে বলতেছি? তুমি যদি এইটা আর এটা কম্পেয়ার করো তাহলে তুমি কি পাবা দেখো তো। এখানে দেখো তো এক্স এর সহগকে যদি আমি এ দিয়ে প্রকাশ করলাম, তাহলে এখানে এক্স এ কত গুণ আছে? 1, তাহলে এখানে এ এর মানটা 1। এখানে ওয়াই এর সহগ বি দিয়ে প্রকাশ পাচ্ছে, এখানে ওয়াই এর সহগ কত? -1 হইতেই পারে। এখানে সি আর এখানে কনস্ট্যান্ট হিসেবে আছে +2, তাহলে এখানে আমরা কম্পেয়ার করে লিখতে পারি 2। ঠিক আছে, এরকম ভাবে অনেক রকমের সরলরেখাই হইতে পারে, যেগুলো মেইনলি এক্স আর ওয়াই থাকবে একঘাত, কোনো এক্স এর পাওয়ার থাকা যাবে না, ওয়াই এর পাওয়ার থাকা যাবে না। আর এভাবে যদি প্রকাশ করতে পারো তাহলে সেগুলো হচ্ছে কি সরলরেখা। যেমন আমি যদি আরেকটা एग्जांपल দিই সরলরেখা চেনার, যেমন এটা সম্পর্কে তোমরা আরো পরে জানবা। যেমন আমি বললাম যে y = 3x, বলো তো এটা কিসের সমীকরণ? এই সঞ্চার পথটা কিসের সমীকরণ? এটা অবশ্যই x আর y সম্বলিত না, x y সম্বলিত, আর x এরও পাওয়ার 1 y এরও পাওয়ার 1, একঘাত সমীকরণ। তাহলে অবশ্যই এটা সরল রেখা। ঠিক আছে, এটা অবশ্যই সরল রেখা। তুমি এটাকে যদি একটু আদর্শ ফরম্যাটে সাজাও, যে এক পাশ 0 করে নাও, তাহলে 3x - y = 0। এখানে a এর মানটা 3, b এর মান মানে y এর সহগটা -1, কনস্ট্যান্ট হিসেবে কেউ নাই, না থাকুক সমস্যা নাই। বুঝা গেছে? এটা হচ্ছে কি একটা সরল রেখা। যেমন আরো কিছু एग्जांपल যদি দেই, সাপোজ আমাকে বলো তো এই x = 0 এটা কি? এটা কিসের সমীকরণ? এই সঞ্চয় পদটা কিসের সমীকরণ বলো তো? এইটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে x = 0 এটা আমাদের সংখ্যা রেখায়, এটা আমাদের সংখ্যা রেখায় কি করে বলো তো? সংখ্যা রেখায় দেখো তো, এই যে তুমি y অক্ষের উপর যে কোনো বিন্দু নাও, এটা 0,0, y অক্ষের উপর x অক্ষের উপর দুইটার উপরই অবস্থান করে। এরপরে তুমি যেটা নাও, এটা নাও 0,5, 0,10, নিচে আসো 0, ধরো -5, 0, -8, এই যে এইটা y অক্ষতে দেখো, তুমি তাকায় দেখো y অক্ষের সবসময় ভুজগুলা কি হয় বলতো? শূন্য হয়। অর্থাৎ y অক্ষের যে শর্তটা, y অক্ষের প্রত্যেকটা বিন্দু একটা কমন শর্ত ফলো করে, সেটা হচ্ছে কি x = 0। তার মানে এটা হচ্ছে কি আমাদের y অক্ষের সমীকরণ। y অক্ষটা কি একটা সরল রেখা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া যে সরলরেখাতে তো এক্স ওয়াই সম্বলিত, এক্স ওয়াই থাকবে বললেন না। এক্স ওয়াই থাকবে ঠিক আছে, বাট এই যে এ আর বি যে কোনো একটা ধ্রুবকের মান 0 হয়ে গেলে, ধরো এ এর ধ্রুবকের মানটা 0, তাহলে তো এ বাদ হয়ে যাবে তোমার, মানে হিসাব থেকে বাদ। এ কেন বাদ? মানে এ তো 0, 0 × x, এই x হিসাব থেকে বাদ হয়ে যাবে, তখন শুধু y থাকবে, এরকম। বুঝা গেছে? তো এইটাকে তুমি যদি আদর্শ ফরম্যাটে কনসিডার করো, তাহলে এখানে দেখো x এর সহগ 1, দেখো তো y কত আছে? এখানে y আছে, কেন নাই? আমি যদি আরেকটু ভালো করে বলি, এই যে এটা কিভাবে আছে দেখো তো, 1 × x, দেখো y লিখলাম বাট y তো নাই, এজন্য কত হবে বলো তো? 0, আর কনস্ট্যান্টও নাই, তাহলে 0 = 0। তাহলে এই বিবেচনা আমরা লিখতে পারি যে a এর মানটা 1, b এর মানটা 0, c এর মানটা 0 হইতেই পারে। 0 কি কোনো ভ্যালু না? ভ্যালু তো, তাই না? এটাও তো একটা মান। আমরা তো এমন কোনো কন্ডিশন এখানে লেখা হয় না যে এ বি সি এগুলোর মান 0 হতে পারবে না, হইতেই পারে। তাহলে ওইটাও কি একটা সরল রেখা। আর আরো আমরা জানি যে এটা আমাদের একদম স্পেসিফিক ভাবে এটা হচ্ছে আমাদের y অক্ষ। মনে রাখবা x = 0 মানে হচ্ছে y অক্ষ। ঠিক একই ভাবে x অক্ষের সমীকরণ কি হয় বলতো? y = 0 হয়। x অক্ষ কি হয়? y = 0, কারণ x অক্ষের উপর যে কোনো বিন্দু নিলে দেখবা যে তাদের কোটির মানটা 0। ঠিক আছে, কোটির মানটা কি আসবে? 0। তো এই ছিল হচ্ছে আমাদের সরলরেখার সাথে পরিচিতি। 6টা ক্লাস শেষ হওয়ার পরে 7ম ক্লাসে তোমাদেরকে মাত্র বললাম যে সরলরেখা কাকে বলে। আই হোপ তোমরা বুঝতে পারতেছো এখন। তো আজকে আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিক থাকবে হচ্ছে সরলরেখার ঢাল বা স্লোপ। এটা আরেকটা নাম হচ্ছে ক্রমাবনিত। সরি, উচ্চারণটা আমার একটু সমস্যা হয়। হ্যাঁ, ক্রমাবনিত বা গ্রেডিয়েন্ট। তো ঢাল সম্পর্কে কিন্তু তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে ক্লাস 9 10-এ জেনে আসছো। কি জেনে আসছো? যেই সংজ্ঞাটা শিখাচ্ছ এখানে সেই সংজ্ঞাটাই, যে কি
কোনো সরল রেখা, একটা সরল রেখা থাকবে, ঠিক আছে, ভালো কথা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এইটা ইম্পর্টেন্ট, কোথায় এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা আমরা বলি বলতো, কোণের বিবেচনায়, যে কোণ, ধনাত্মক দিকের সাথে যে কোণ, এই যে এতটুকু ইম্পর্টেন্ট। কোণ আমরা কখন ধনাত্মক বলি বলতো, কোণ আমরা তখনই ধনাত্মক বলি যখন তুমি এক্স অক্ষের, এটা কি এক্স অক্ষের, দেখো এটা ধনাত্মক দিক, এটা মানে এক্স অক্ষে এটা প্লাস সাইড, এটা মাইনাস সাইড। এখন তুমি কি করবে, এই যে এক্স অক্ষের এই প্লাস থেকে কি করবে বলতো, ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণগুলো উৎপন্ন করবে সেগুলো হচ্ছে কি ধনাত্মক কোণ। সবসময় তাহলে অ্যাঙ্গেলটা নিতে হবে যে এই এই এক্স এর যে এই পাশ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, ঠিক আছে, তাহলে এই কোণগুলা কি হয় বলতো, প্লাস হয়। এই যে এই কোণটা হচ্ছে প্লাস। এখন ধরো এই যে একটা সরলরেখা এমন, তুমি যদি এই দিক থেকে কোণ উৎপন্ন করো তাহলে এই কোণটা হবে হচ্ছে নেগেটিভ। তা আমাদের নেগেটিভ কোণ চিন্তা করব না, আমরা চিন্তা করব পজিটিভ কোণ। দুনিয়া উল্টায় যাক, আমরা চিন্তা করব এক্স এর এখান থেকে এই রেখাটা কত কোণ উৎপন্ন করছে। তার মানে দেখো এখান থেকে এই রেখাটা এই কোণ উৎপন্ন করছে। বুঝা গেছে? আমি যদি আরেকবার একটু বলি, ধরো তোমার কাছে এরকম একটা রেখা আছে, এখন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কত কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে, তোমার কাছে দুইটা অপশন আছে বলার। তুমি বলতে পারো হয় এই যে এইটা এক্স অক্ষ থেকে এই ওই রেখার এই কোণ, অথবা এক্স অক্ষ থেকে এই কোণটা। তোমার কাছে দুইটা অপশন আছে। বাট তুমি এই যে এই ঘড়ির কাঁটার বিপরীতে গেলে এটা হচ্ছে তোমার প্লাস অ্যাঙ্গেল হবে আর এটা হবে নেগেটিভ অ্যাঙ্গেল। তুমি ঢাল যখন কনসিডার করবা তুমি নেগেটিভ বলবাই না, ঠিক আছে, তুমি নেগেটিভ বলবাই না, তুমি বলবো হচ্ছে সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ ধনাত্মক কোণ নিতে হবে, ঠিক আছে, এটাই আর কি বোঝাচ্ছিল। আচ্ছা আচ্ছা, তো এইটাই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে কোন সরল রেখা, তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে সরলরেখার ঢাল বলা হয়। অর্থাৎ তুমি যদি জানো এটা একটা সরলরেখা, দেখো এক্স অক্ষের সাথে কয়টা কোণ, এক্স অক্ষের সাথে তো কোণ উৎপন্ন করছে, তো তুমি চাইলে এক্স অক্ষের সাথে যে কোণটা এটাও বলতে পারো অথবা এটাও বলতে পারো। বাট তুমি যদি এই দিক এইটা বলো, বলো তো এইটা যদি বলো এটা হচ্ছে প্লাস কোণ হবে, বাট এটা যদি বলো এটা কি ঘড়ির কাঁটার দিকে হয়ে যায়, এটা মাইনাস কোণ। আমরা মাইনাস কোণটাকে বলবো না, আমরা এই কোণটাকে বলবো না। তুমি যদি জানো এই কোণটা কত কোণ উৎপন্ন করছে, কথা কথা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, তাহলে তুমি এই সরলরেখার ঢাল জানো। কি করতে হবে, এই যে কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মান নিতে হবে, ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মান নিতে হবে। তো এই কোণটার ট্যানজেন্টের মান কত হবে বলো তো, ট্যান 30 ডিগ্রি, এইটাই এই সরলরেখার ঢাল। এখন ট্যান 30 মান কত বলো তো, 1/√3, এটা তোমরা জানো। অর্থাৎ কোন সরলরেখার ঢাল যদি এম হয়, ঠিক আছে, আর যদি এই যে এই কোণটা যদি থিটা হয়, এটা যদি কি হয়, থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি যে ঢাল এম ইকুয়ালস টু আসবে কি বলতো, ট্যান থিটা। এটা কি আসবে, ট্যান থিটা। এটাই ঢাল বের করার কনসেপ্ট, যেটা তোমরা আগে থেকে জানো। বলো জানো না, জানো তো। তো এখন আমাদের সবসময় মেন টার্গেট হবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে যাব, ওই অ্যাঙ্গেলটাকেই নিতে হবে, ঠিক আছে, আর কোনো অ্যাঙ্গেল নেওয়া যাবে না। তো চলো আমরা কিছু ঢাল বের করি। এখানে বলা হচ্ছে যে কোন সরলরেখা, একবার দেখা যায় কিনা দেখি, যে কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তার মানে তোমাকে ডাইরেক্ট কোণটা দেওয়া, ইভেন কোণটা দেওয়া বলতো, কোন অ্যাঙ্গেলটা দেওয়া এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তার ঢাল কত হবে। তোমার একদম সলিড হিসাব যে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি। এখন ট্যান 45 ডিগ্রি মান কত বলতো, 1, তাহলে এই সরলরেখার ঢালটা 1। তো তুমি চাইলে এই সরলরেখার চিত্র একটু দেখতে পারো কেমন আর হবে। তুমি একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ আঁকবা, তাই না, আঁকবা, আঁকলা, আর একটা আঁকো, এটাও আঁকলা, তারপর এটা তীর চিহ্ন, হ্যাঁ। এখন কোন একটা সরলরেখা আঁকো তো এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম সরলরেখা আঁকো তো। ধরো তোমাকে আমি ভেতর থেকে টান দিয়ে আনলাম, এখন বললাম যে আঁকো, তাহলে তুমি কি করে আঁকবা, অনেকভাবে আঁকতে পারো, তাই না। তুমি যে কোনো একটা জায়গায় এরকম দেখাই দিলা যে ভাই এই যে ঠাস, এই যে 45 ডিগ্রি, যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে আসবা, তাই না, এটাই 45 ডিগ্রি, এটা হচ্ছে সরলরেখা। তুমি প্রথম কোঅর্ডিনেট কেন, তুমি চাইলে এইদিকেও আঁকতে পারতা,
ঠাস, যে এটা কত দেখো তো, 45 ডিগ্রি। বুঝে গেছে? এরকম ভাবে অনেকভাবেই আঁকা সম্ভব। তো চলো দ্বিতীয়টা দেখি। এখানে বলা হচ্ছে যে কোন সরলরেখা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, তার মানে এখন ঘড়ির কাঁটার দিকে যাবা, ঘড়ির কাঁটা কি করবা, দিকে যাবা, ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? তো এটা যদি আমরা চিত্র আঁকি, ডিগ্রি কোণ, তাই না? বাট অ্যাঙ্গেলটা হবে তোমার হয় এক্স এর এদিকে হবে, না হয় এক্স এর এদিকে হবে। তো জাস্ট কিছু না, ঋণাত্মক বলছে তো তুমি তাহলে হচ্ছে এক কাজ করো, তোমাকে টেকনিকটা শিখিয়ে দিচ্ছে কি, যখন আর কি ধনাত্মক দিক বলছিল তখন আর কি যে এখান থেকে 45 ক্রিয়েট করছি, মানে এক্স এর ধনাত্মক দিক থেকে, যে প্লাস সাইড থেকে। ঠিক আছে? আর যখন বলছি ঋণাত্মক দিক থেকে, তখন কি করবা, তুমি এই যে এক্স এর এই বাম সাইডটা থেকে দেখো একটা সরলরেখা আঁকো, জাস্ট 45 ডিগ্রি কোণ উৎপন্ন করো। এই যে এটা, এইটা, এটাই বুঝাচ্ছে প্রশ্নে। ঠিক আছে? হয় এটা, তুমি এই পাশে আঁকো দরকার হলে, এই যে এইটা। বুঝে গেছে? এই চিত্র তোমাকে দেওয়া, এই রেখা অথবা এই রেখা সবই একে, আরো অনেক রেখা আঁকা যাবে এরকম। আমরা দুইটা আঁকলাম। এখন আমাকে বলো তো এই রেখার ঢাল কত? ঢাল বের করতে গেলে অ্যাঙ্গেল যেভাবেই দেওয়া থাকুক ডাজন্ট ম্যাটার, বাট ঢাল বের করতে গেলে তোমাকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কোণ নিতে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কোণ নিতে হবে। অর্থাৎ তোমার এখন দুনিয়া উল্টাই গেলেও জানতে হবে এই যে এক্স অক্ষ, এটা নিয়ে চিন্তা করো, এটা নিয়ে চিন্তা করলে যে এটাকে মূল বিন্দু মতন কনসিডার করে চিন্তা করবে, এদিকে এক্স এর প্লাস সাইড, এটাই তো এক্স এর এদিকে কি আস্তে আস্তে পজিটিভ না, ডানে পজিটিভ বামে নেগেটিভ এরকম। তো ধরো তুমি এটা নিয়ে কাজ করতেছো, তোমার এইখান থেকেই তোমার এই অ্যাঙ্গেলটুকুই লাগবে, যে ঘড়ির কাঁটা বিপরীতে, এইটা হচ্ছে তোমার থিটা। এই 45 ডিগ্রি তোমার থিটা না, ওই যে আমরা কি ঢালের যে সূত্র শিখলাম, যে ঢাল কি আসবে বলতো, ট্যান থিটা। এই থিটাটা সবসময় এই যে এই এক্স এর ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, ওইটা কি বুঝাবে। ঠিক আছে? এখন আমাকে বলো তো এখানে থিটার মানটা কত হবে? এটা হবে এইটুকু তো 45 ডিগ্রি, টোটাল হয় 180 ডিগ্রি, তাই না? যে এখান থেকে শুরু করে এইখানে আসলে হয় 180। তো 180 থেকে এই 45টা বিয়োগ যাবে, তাহলে কত আসে দেখো তো, 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে এখন তাহলে বসাও, এটা হচ্ছে আমাদের থিটার মান। তো আমরা কি জানি বলো তো, এই যে এখন আমরা এখানে অঙ্ক করে দেখাই দিই। আমরা জানি ঢাল হয় হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটার মানটা কত এখানে, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এখন তুমি এটা ক্যালকুলেটরে করো, 135 ডিগ্রি মান বসাও, না হলে তুমি আস্তে ধীরে করো, যেখানে ট্যান, তো এটা আমরা কিভাবে সলভ করি, 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির সাথে জোড় গুণিতক, ট্যান চেঞ্জ হবে না, এটাই থাকবে। এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগের ট্যান কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ হয়, চোখ বন্ধ করে থিটার মানটা বসে যায়, অর্থাৎ -1। আই হোপ বুঝতে পারতেছো। এটা দেখো, এখন বলছে যে কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা দিয়ে কি বোঝাচ্ছে, তোমার কাছে আবার এই এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকো, এটা আছে চিন্তা করো। ঠিক আছে? অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমরা জানি ওয়াই এর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তার মানে কোন সরলরেখা ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে 30 ডিগ্রি। এই যে এটা দেওয়া, এটা দেওয়া, বুঝে গেছে? এইভাবে থাকতে পারতো, তোমার হচ্ছে এদিকেও থাকতে পারতো, নিচ দিয়েও থাকতে পারতো, এরকম ভাবে। এই যে ওয়াই অক্ষ না, এটা ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি। তো যাই হোক, যেই অ্যাঙ্গেলই দেওয়া থাকুক, বললাম তো এটা তো ম্যাটার করবে না, আমার ম্যাটার করবে থিটা। থিটা কোনটা, এইখান থেকে নিতে হবে, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা দেওয়া ওইটা, বাট আমার নিতে হবে এইটা। ঠিক আছে? তাহলে এটা আমরা তাহলে কিভাবে করব, দেখো তুমি চিন্তা করো, তোমার হচ্ছে থিটা কোন কত হয়, এদিক দিয়ে দেখো, আমরা এক্স এর সমান্তরালে যদি এরকম আঁকি, সমান্তরাল না, তুমি এটা দেখো, এটা কি হয়, এটা কি বিপরীত কোণ না, 30 ডিগ্রি। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাকে বলো তো এই কোণটা কত বলো তো। আচ্ছা, এত পেছানোর কিছু নাই, এক্ষেত্রে হলে এটা 60 হয়, ওইটার থেকে আমি এটা দেখাই, যে দেখো এখানে এক্স এর সমান্তরালে তুমি এরকম ডট ডট দিলা, তাই না? তাহলে এই যে এই কোণটাই কি দেখো তো, এই কোণটা না, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, তো এক্স এর সমান্তরাল রেখার সাথে উৎপন্ন কোণটা সেমই হয়।
এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আর এক্স অক্ষের সমান্তরাল রেখার সাথে উৎপন্ন কোণটা সেমই হবে। তো সেমই যেহেতু হবে তাহলে এর এতটুকু তো 90 ডিগ্রি আর এক্সট্রা কত 30 ডিগ্রি, 90 প্লাস 30 অর্থাৎ আমরা তাহলে থিটার মানটা কি লিখবো যে ট্যান থিটা, এই ট্যান থিটার মানটা আমরা তাহলে লিখবো হচ্ছে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এটা যা আসবে আসবে, যেমন এটা হয়ে যাবে কট, এটা দ্বিতীয় চতুর্ভাগে এটা নেগেটিভ, আর 30 ডিগ্রি কট 30 মান কত বলতো √3, তাই না, -√3। তাহলে এটাই হচ্ছে এই রেখার ধাপ। যদি প্রশ্নে এটা বলতো, যদি প্রশ্ন বলতো কি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে, ওয়াই অক্ষের কার সাথে ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি, এই কথাটা বললে তাহলে আমরা এখন কি করতাম, এই কথাটা বললে আমরা কি করতাম, তাহলে দেখো তো এরকম তোমার কাছে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ আছে, তো এমন একটা রেখা যেটা ওয়াই এর সাথে ওয়াই এর ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। যেমন দেখো যে আমরা এরকম নিলাম, এই যে এটা ওয়াই এর কি নিচের পার্ট না, তার মানে নেগেটিভ, এই যে এইটা হচ্ছে 30 ডিগ্রি, বুঝে গেছে, এটা হচ্ছে কি 30 ডিগ্রি। এখন এই রেখার ঢাল বের করতে হবে। তো আমার রেখার ঢাল এটা যাই হোক, যার সাথে করুক সমস্যা নাই, যার সাথে অ্যাঙ্গেল করুক সমস্যা নাই, আমার নিতে হবে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল। কি নিতে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল। তাহলে তোমরা বলো তো এই অ্যাঙ্গেলটুকু কত আসবে, এই অ্যাঙ্গেলটুকু কত আসবে। যেমন দেখো আমি বলতে পারতেছি যে এটা যেহেতু 30 ডিগ্রি, এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত আসবে দেখো তো, এটা আসবে হচ্ছে 30 ডিগ্রি, কারণ বিপরীত কোণ না, এই যে ছোট্ট একটা দাগ দিলাম যে, তা এইটা যদি 30 হয়, এটা তো এখানে তো অলরেডি 90 ডিগ্রি কোণ, এটা কত আসবে বলো তো, এটা 30 দেখে ওইটা কি আসবে 60 আসবে, কারণ বাকি তো এটা যেহেতু 90 এখানেই নিচ্ছে আর থাকে 90, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তো 90, তো ও যদি 30 নেয় ও নেবে 60, আবার এটা 60 হলে এটা কি, এটা আবার বিপরীত কোণ, তাহলে এটা হবে কি বলতো 60 ডিগ্রি। তাহলে তখন আমাদের ঢাল কি আসবে বলতো, একদম সহজ সহজ যে এম আসবে হচ্ছে tan কত 60 ডিগ্রি, এরকম ঠান্ডা মাথায় বের করে নেব tan 60 ডিগ্রি মান কত √3। ঠিক আছে, যেভাবেই অ্যাঙ্গেল এখন বলুক, আমরা চারটা দেখলাম, এই যে এটা সহ চারটা, যেভাবেই তোমাকে অ্যাঙ্গেল দেওয়া থাকুক আমরা অ্যাঙ্গেলটা বের করে নিতে পারবো। ঠিক একইভাবে তোমাকে যদি ঢাল দেওয়া থাকে, তোমাকে যদি ঢাল দেওয়া থাকে, কি দেওয়া আছে, ঢাল দেওয়া আছে যে কোন রেখার ঢাল, ধরো আমি বললাম যে কত এরকম যে 1/√3 হলে, এখন আমি প্রশ্ন করলাম যে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত, ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত, এরকম টাইপের একটা প্রশ্ন। এখন যেহেতু তোমাকে ঢাল দেওয়া, তুমি ঢালের যে বেসিক কনসেপ্ট আমরা জানি যে এম ইকুয়ালস টু হচ্ছে tan থিটা, এখান থেকে আমরা থিটাটা পেয়ে যাব। দেখো এখান থেকে আমরা যদি বের করি যে এম ইকুয়ালস টু দেওয়া হচ্ছে 1/√3, বাট আমরা জানি এম মানে হচ্ছে tan থিটা, এটা আসবে 1/√3। তো tan কত ডিগ্রি মান √3 হয়, তো তোমরা এটা কিন্তু দেখো থিটা এভাবে বের করতে পারো, সরি মুছে গেছে ভুল করে, যে tan থিটা হচ্ছে 1/√3। তো তোমরা এখানে tan 30 ডিগ্রি লিখতে পারো, দেন tan কাটতে পারো, অথবা তোমরা ক্যালকুলেটরে কি করবা যে থিটা ইকুয়াল টু কি লিখবা, শিফট tan দিলে tan ইনভার্স হয়ে যাবে 1/√3। তো এটা যেই মুখ্য মানটা আসবে সেটা আসবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো এইটা কিন্তু তোমার এই অ্যাঙ্গেলটা না, তুমি এটা কি অ্যাঙ্গেল পাচ্ছ, তুমি পাচ্ছ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে। তার মানে কখনো তোমার কাছে ঢাল দেওয়া থাকলে ঢাল থেকে তুমি যে কোণটা পাবা, এই কোণটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ উৎপন্ন করে রেখাটা, সেই কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ উৎপন্ন করে সেই কোণটা। বাট প্রশ্নে আমাকে চাচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তো আমরা যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি, তার মানে আমাদের কাছে এখন কি দেওয়া বলতো, 30 ডিগ্রি কোণটা দেওয়া এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তার মানে এমন একটা রেখা আঁকো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর তোমার কাছে যাচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ, এটা ওয়াই অক্ষের প্লাস, এটা ওয়াই অক্ষের মাইনাস, তাহলে আমার কাছে এই কোণটা চাওয়া হচ্ছে। এটা এখন তুমি একটু বের করে দাও, কিভাবে বের করতে পারো, অনেকভাবে, যে এটা 30 তাহলে এটা কত, এই যে বিপরীত কোণ, এটা আসবে 30 ডিগ্রি, এটা 30 হলে এটা কত আসবে
এটা আসবে 60 ডিগ্রি, তাই না? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, এই কোণটা অলরেডি এই ত্রিভুজটা 180 হয়, অলরেডি ও 90 ডিগ্রি নিয়ে নিচ্ছে, ও অলরেডি 30 ডিগ্রি নিয়ে নিচ্ছে, এটা 60 ডিগ্রি আসবে, এটা 60 আসলে এটাও কত আসবে বলো তো? 60 আসবে। শেষ। তো এইভাবে তাহলে ঢাল থেকে আমরা কোন রেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেই অ্যাঙ্গেলটা জানতে পারি, দেন বাকি অক্ষগুলোর সাথেও কোণ জানতে পারি প্রশ্নে বলে দিলে। তো এই হচ্ছে আমাদের রিভার্স ছিল, যে তুমি অ্যাঙ্গেল থেকে ঢাল বের করতে পারো, ঢাল থেকে অ্যাঙ্গেল বের করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো আমরা দেখবো হচ্ছে দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল কিভাবে বের করতে হয়। অর্থাৎ তোমার কাছে জাস্ট দুইটা বিন্দু দেওয়া থাকবে, দেন বলবো কি এদের সংযোগ রেখার ঢাল কত। তো বিন্দু যেহেতু দেওয়া থাকবে তাহলে আমরা চিন্তা করতেছি এটা হচ্ছে আমাদের একটা বিন্দু দেওয়া পি x1, y1, এটা হচ্ছে 1, হ্যাঁ, x1, y1। আর আরেকটা বিন্দু আছে, আমরা চিন্তা করলাম এটা হচ্ছে q x2, y2। এই দুইটা বিন্দুর সংযোগ রেখা একটা সরলরেখাই তো, তাই না? রেখা যেহেতু, এটার ঢাল কত আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি ঢাল বের করার একমাত্র না, আমরা যদি অ্যাঙ্গেলটা বের করতে পারি যে কোন সরলরেখা এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, আমরা যদি এটা জানতে পারি তাহলেই তো শেষ। তার ট্যানজেন্টের মানটাই হচ্ছে কি ঢাল, তাই না? এখন এদের সংযোগ রেখাটা দেখো তো, দেখতে এমন না? এইটা তোমাদের একটা কথা আমি বলছিলাম যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ তুমি যদি বের করতে চাও তাহলে তোমার এক্স অক্ষের সমান্তরাল রেখার সাথে উৎপন্ন কোণ কত সেটা বের করলেও চলবে, তাই না? একই তো, তাই না? তোমরা ছোটকালে এগুলা শিখছো কিন্তু, যে ধরো এই রেখাটা যদি আরো বর্ধিত হয়, ধরো কথার কথা এই যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, তাই না? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কি হয়? সেম হয়। এগুলো কিন্তু ছোটকালে পড়ে আসছো। তো আমার তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ লাগবে, তার মানে আমার এই কোণটা জানতে হবে। তো একটু আমি মুছে দিই। তো এখন দেখো এই যে এখান থেকে একটু দাগ দিই আর এখান থেকে একটু দাগ দিই। কেন একটু দাগ দিচ্ছি আমাকে বলো? যে এইটুকু হচ্ছে কি বলতো x1, এতটুকু হচ্ছে কি বলতো x1, আর এতটুকু কি বলতো y1। এটা y1 হলে এতটুকু কি বলতো y1। আর এই টোটালটুকু হচ্ছে দেখো তো, ওই যে এটা কি x2, y2, তার মানে এতটুকু হচ্ছে x2। তাহলে আমাকে বলতো এই যে এতটুকু কি বলতো x2 x1, তাই না? এতটুকু হচ্ছে x2 x1। তাহলে এই যে এই লেন্থ আর এই লেন্থটুকু সেম, তাহলে এইটুকু আমরা তাহলে এটুকু যেহেতু x2 x1, তাহলে এটাও আমরা লিখতে পারি কি বলতো এই x2 x1। এখন এইটুকু y1 আর এই টোটালটুকু দেখো, যে এই বিন্দুটাতে যেতে হলে এখানে x2 যেতে হয়, এখানে y2 যেতে হয়। এই টোটালটুকু হচ্ছে আমাদের কি বলতো y2। এতটুকু y1, এতটুকু y2, তাহলে এতটুকু কি y2 y1, তাই না? আজান আজান দিচ্ছে, আমি খেয়াল করিনি, সরি। তো আমাদের কি লাগবে? আমাদের লাগবে এই রেখাটা যত কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান। ট্যানজেন্টের মান অর্থাৎ ট্যান থিটা চাচ্ছি। কি চাচ্ছি? ট্যান থিটা। তুমি যদি এই ত্রিভুজটার নামকরণ করো, এটা পি কিউ, এটার নাম দিলাম আমি ও, ধরো কথা আচ্ছা দিলাম নাম এ। তাহলে দেখো তো এ পি কিউ ত্রিভুজের তুমি ট্যান থিটা বের করতে পারো কিনা? ত্রিভুজ এ পি কিউ এর ট্যান থিটা কিভাবে হবে? ট্যান থিটার অনুপাত কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? এ কিউ, ভূমি কত? পি এ বা এ পি। দেখো তুমি এ কিউ এর মানটা বের করে রাখছো, y2 y1, y2 y1। আর এপিটা দেখো x2 এই যে এটা x2 x1। তো আমাদের কাছে x1 y1 x2 y2 এই ডাটা দেওয়া থাকবে। এই ডাটার মাধ্যমে দেখো আমরা যে tan থিটা মানে কি, দেখো ঢাল, এই ঢালটা বের করে ফেলছি। তাহলে কি হবে? সোজা ভাষায় উপরে লিখবা, কেউ যদি মনে করো y1 y2 লেখে তাহলে একটা মাইনাস প্রডিউস হয়ে যাবে, তাহলে তাকে নিচে x1 x2 লিখতে হবে, তাহলে মাইনাসটা কাটাকাটি যাবে। সোজা ভাষায় কিছু না, সোজা ভাষায় কি লিখবা? উপরে লিখবা কোটিদ্বয়ের অন্তর, y2 y1 মানে কি বলতো কোটিদ্বয়ের অন্তর
ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। ভুজদ্বয়ের অন্তর। আবার বলতেছি, যদি তুমি y1 মাইনাস y2 করো তাহলে নিচে x1 মাইনাস x2 করবা, উপরে যদি y2 মাইনাস y1 করো নিচে x2 মাইনাস x1 করবা। এটাই হচ্ছে কি আমাদের দুই বিন্দুগামী সরলরেখার ঢাল, যেখানে তুমি দুইটা বিন্দু খালি জানো। ঠিক আছে, জাস্ট দুইটা বিন্দু জানলেই তুমি এই সরলরেখার ঢালটা জানতে পারবা। এই সরলরেখা কিন্তু আরো বর্ধিত, হ্যান এত কিছু লাগবে না, আমাদের জাস্ট এই সরলরেখার উপরস্থ দুইটা বিন্দু জানলেই হবে, ওই সরলরেখার ঢাল শেষ। ঢাল জানলে তুমি কিন্তু এখন পরের লাইন থেকে পরের লাইনে এটাও বের করতে পারবা যে কত কোণ উৎপন্ন করছে, যে কি যে ঢাল জানলে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করা যায় না, অনেক কিছুই কিন্তু বের করে ফেলা যায়। তো চলো এটা একটা উদাহরণ, যে 7, 5 আর -2, 3 এই বিন্দু দুটি যে সরলরেখা অবস্থিত তার ঢাল কত। আমি মাত্রই বললাম যে তোমার জাস্ট জানতে হবে কি কোন সরলরেখার উপরস্থ দুইটা বিন্দু, তাহলে এরকমই হচ্ছে, এরকম দুইটা বিন্দু কোন সরলরেখার উপরস্থ বিন্দু, তাহলে তাদের ঢাল কত হবে? সিম্পল একদম, ঢাল কি হবে বলো তো, ঢাল m, এটা ধরো x1 y1 x2 y2, প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু, আগে পরে ধরলে কোনো সমস্যা নাই, এটাকে প্রথম বিন্দু এটাকে দ্বিতীয় বিন্দু ধরো, সমস্যা নাই, x1 y1 x2 y2 কোনো সমস্যা নাই। তুমি জাস্ট এখন কি করো, কোটিদ্বয়ের অন্তর ধরো যে 5 থেকে 3 বিয়োগ করবা, জাস্ট এখন এই 7 থেকে এটা বিয়োগ করবা, তাই না? মানে এখন এইটা কি, এখান থেকে এটা বিয়োগ কোটির, ঠিক এখান থেকে এটার বিয়োগ ভুজের। তুমি যদি এখান থেকে 3 থেকে 5 বিয়োগ করতা কোটির, তাহলে 2 থেকে 7 এর বিয়োগ করতে হইতো। ঠিক আছে, আচ্ছা তো 5 মাইনাস 3 আর নিচে কত 7 মাইনাস মাইনাস প্লাস 2, তাহলে উপরে দেখো 5 থেকে 3 গেলে কত হয়, 2 হয়, আর নিচে কত 9 হয়। এটাই आंसर। এটাই কি বলতো, এই বিন্দু দুটি যে সরলরেখা অবস্থিত তার ঢাল। আই হোপ বুঝতেছো। এখন দেখো যে মূল বিন্দু ও -4,4 বিন্দুগামী রেখার ঢাল, তার মানে এমন একটা রেখার ঢাল তোমাকে বের করতে হবে যেটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে আর এই বিন্দু দিয়ে যায় অলরেডি, তার মানে তুমি কিন্তু জানো যে আরেকটা বিন্দু মূল বিন্দু আর এই বিন্দু দিয়ে যায়, তাহলে রেখার ঢাল কি আসবে দেখো তো। ঢাল একদম সিম্পল, কি y2 y1, ধরো এখান থেকে এটা বিয়োগ 4 0, দেন এখান থেকে এইটা বিয়োগ -4 0, তাহলে 4 4, এটা কত -1, এটাই आंसर। চিত্রটা দেখতে কেমন হবে? চিত্রটা দেখতে এমন হবে, x x প্রাইম y y প্রাইম 4 -4,4 কোন দিকে বলো তো, এই যে -4,4 এই দিকে হবে মোটামুটি, তার মানে তোমাকে জাস্ট এরকমটা দেওয়া। ঠিক আছে, এরকম হচ্ছে সরলরেখাটা দেওয়া, তুমি খালি একটা মানে এরকম ভাবে হিন্টস দেওয়া, এই যে জাস্ট এরকম -4,4, ধরো এটা একদম জাস্ট চিত্র ছিল, হ্যাঁ চিত্র ছিল, চিত্র থেকেও কিন্তু তুমি ঢাল বের করে নিতে পারতে, এভাবে না বললেও, কারণ চিত্রতেই তুমি বুঝতে পারতেছো যে এটা মূল বিন্দু দিয়ে যায়, অলরেডি আরেকটা বিন্দু তুমি জানো, এভাবে কিন্তু এত সুস্পষ্ট ভাবে কিন্তু থাকবে না তোমাদের কি সৃজনশীল প্রশ্ন হবে না। তোমরা যদি এখনই কিছু সৃজনশীল প্রশ্নের চেহারা দেখো, সৃজনশীল প্রশ্ন পড়তে হবে না, সৃজনশীল প্রশ্নের চেহারা দেখো, তাহলে দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে থাকে চিত্র দিয়ে। তো তোমাদের চিত্রগুলো আসলে কিন্তু এভাবেই থাকবে, এভাবে মূল বিন্দু একটা স্পেসিফিক ভাবে বলাও থাকবে না, জাস্ট এদিক দিয়ে টান দিয়ে দিবে আর একটা বিন্দু দিয়ে দিবে, দেন বলো কি ঢাল কত, রেখার সমীকরণ কত, এগুলো আমরা শিখবো আস্তে ধীরে, সমস্যা নাই। তার মানে আমরা এভাবে কি এটা ঢাল বের করতে পারি। ঠিক আছে, জাস্ট দুইটা বিন্দুর কনসেপ্ট জানলেই চলবে। এখন আমরা ঢালের কিছু অনুসিদ্ধান্ত বের করি। কি কি জানলাম ঢাল থেকে? অনেক কিছুই জানছি, যেমন এটা দেখো, প্রথমটা কি আলোচনা করছে দেখো তো। প্রথমটা বলতেছে যে প্রথমটা আলোচনা করতেছে যে মূল বিন্দু এবং x1 y1 বিন্দুগামী রেখার ঢাল কি আসবে জানো? এই যে এটা আমি লিখি নাই, কমপ্লিট করি নাই, তোমাদের সামনে কমপ্লিট করবো দেখে। মূল বিন্দু এবং x1 y1 এই বিন্দুগামী রেখার ঢাল, তুমি দেখো কি আসবে, মূল বিন্দুটা কত দেখো তো 0,0, তাহলে 0 0 আর x1 y1 বিন্দুগামী রেখার ঢাল কি আসবে দেখো তো y1 -0, এই যে কোটিদ্বয়ের অন্তর x1 -0 ভুজদ্বয়ের অন্তর, তাহলে চলে আসলো কি দেখো তো y1 বাই x1, এটাই।
তার মানে জাস্ট এই y1 আর x1 এর অনুপাত। যেমন দেখো আমাদের এটা মূল বিন্দু আর কি একটা নির্দিষ্ট বিন্দুকে আমি জানা, এটা কি দেখো তো x আর y না, তাহলে দেখো আমাদের ঢালটা কত আসছে দেখো তো, x আর y -4,4 আর কি 0,0, তাই না মূল বিন্দু। দেখো এটার ঢালটা কি আসবে, জাস্ট y নাও, y কত 4, ভুজ নাও কত -4, কাটাকাটি করো -1। তুমি যদি মনে নাও রাখতে পারো কোনো সমস্যা নাই, এই এক লাইন অঙ্ক করে নিবা। জাস্ট এটা আমরা কোনো সিদ্ধান্ত যে মূল বিন্দুগামী আর অন্য কোনো বিন্দু দিয়ে যায়, তাহলে ওই রেখার ঢাল আসবে কি, যেই রেখা দিয়ে যেই বিন্দু দিয়ে যাচ্ছে মূল বিন্দুগামী আর অন্য কোনো বিন্দুগামী রেখার ঢাল কি হবে, যেই বিন্দুটা দিয়ে যাচ্ছে মূল বিন্দু ছাড়া ওইটার কোটি আর ভুজের অনুপাত। চিহ্ন থাকলে চিহ্ন সহ নেব, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয়টা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়টাতে কি বলছে, দ্বিতীয়টাতে বলতেছে আনুভূমিক রেখার ঢাল 0 আর উলম্ব রেখার ঢাল অর্থহীন। এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে এটা বোঝাচ্ছে দেখো, আনুভূমিক রেখার ঢাল মানে যে রেখাটা তোমার এক্স অক্ষ, পুরো এক্স অক্ষ দিয়ে যাচ্ছে অথবা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ দিয়ে যায় বা এক্স অক্ষের সমান্তরাল। যেমন এটা বলি আনুভূমিক রেখা, আনুভূমিক রেখা বলতে কোনগুলাকে বোঝাবে বলো তো, দেখো পুরোপুরি এক্স অক্ষরটাও কি পুরো আনুভূমিক, এটা নিজেই হইতে পারে অথবা এর সমান্তরাল যে কোনো রেখাগুলোই হতে পারে, তাই না, এই সমান্তরাল যে কোনো রেখাগুলোই হতে পারে। এখন আমাকে বলো তো এই এক্স অক্ষ যদি আমরা একটু বাঁকা যাচ্ছে চিত্রগুলা, আমরা জানি এক্স অক্ষের সাথে এক্স অক্ষ কত কোণ উৎপন্ন করে, কি বললাম, এক্স অক্ষের সাথে এক্স অক্ষই 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখাগুলো কত কোণ উৎপন্ন করবে, তারাও তো এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণই উৎপন্ন করবে। তাহলে এখানে কি দেখো তো, এটার উৎপন্ন কোণটা কি আসবে 0, এটাও কি যে থিটার মানটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা কি আসবে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, থিটাও কি আসবে বলতো 0 ডিগ্রি, এটাও কি থিটা আসবে কি 0 ডিগ্রি। আর আমরা জানি যে tan 0 ডিগ্রি মান কত হয় বলতো, এটা কি ঢাল না m, tan থিটা tan 0 ডিগ্রি মান হচ্ছে 0 হয়। এটাই আর কি বলা যে তোমার আনুভূমিক রেখার ঢাল আসবে 0, যেই রেখাগুলো এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষ তাদের ঢাল নাই। আর উলম্ব রেখার ঢাল অর্থহীন, অর্থহীন দিয়ে কি বোঝাচ্ছে, এখন বললো না যে ভাই আমাদের জীবনটাও তো অর্থহীন, স্যাড রিয়ালিটি আস। আচ্ছা উলম্ব রেখা, তাই না, উলম্ব রেখা বলতে বোঝাচ্ছে এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব নিচে পুরো ওয়াই অক্ষটাই হইতে পারে, এছাড়াও ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখাই এক্স অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখাই কি এক্স অক্ষের উপর লম্ব। দেখো তো এই ওয়াই অক্ষ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, সমকোণ 90 ডিগ্রি। বাকি সমান্তরাল রেখাগুলো কি ওয়াই অক্ষ যত কোণ উৎপন্ন করে সমান্তরাল রেখাগুলো সেম কোণ উৎপন্ন করবে, অর্থাৎ তারা সবাই সমকোণ মানে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। তার মানে আমরা বলতে পারতেছি এখানে সকল কোণ থিটা, থিটা তো সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে দেবো, তাই না, তো থিটা আসতেছে আমাদের 90 ডিগ্রি। এখন দেখো তো tan 90 ডিগ্রি মান কত, কারণ tan 90 ডিগ্রি কি আমাদের ঢাল না, তো এই ঢালটা কত আসে দেখো তো, এটা কিন্তু তোমরা পাবা না, অসংজ্ঞায়িত। এটা কি আসবে বলো তো, অসংজ্ঞায়িত। এজন্য এখানে বলা হচ্ছে যে আমাদের জীবনের মতন অর্থহীন। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছো। আচ্ছা তো এই দুইটা আই হোপ তোমরা বুঝতে পারছো। তো চলো 3 নাম্বারটা, এখানে বলা হচ্ছে তোমার কাছে যদি 3টা বিন্দু থাকে x1 y1 x2 y2 এবং x3 y3। আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক আমি ঠিক করে দিই, দাঁড়াও। ওকে, তো এখানে হচ্ছে এই পি কিউ আর লিখতে আমি ভুলে গেছিলাম, যে এটা হচ্ছে পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু। এই 3টা বিন্দু যদি সমরেখ হয়, আমরা কিন্তু সমরেখ হওয়ার কন্ডিশন জানি, 3টা বিন্দু সমরেখ কখন হয়। তোমাদের আরেকটা জিনিস আমি শিখাই নেই, সমরেখ হওয়ার শিখাবো, সমস্যা নেই, শিখিয়ে দেবো আরেকটা মেথড। আচ্ছা যাই হোক, 3টা বিন্দু যদি সমরেখ হয় তাহলে তাদের দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল 0 হয়, এটা তোমরা জানো। ঢালের কনসেপ্টটা দেখো, 3টা বিন্দু যদি সমরেখ হয় তাহলে কি হবে জানো, যে কোনো 2টা বিন্দু নিবা, তার ঢাল বের করবা, এরপর আরেকটা যে বিন্দু থাকবে ওই বিন্দুতে আরেকটা বিন্দু নিবা, তারপর এইদের ঢাল বের করবা, এই ঢাল দুটা সেম আসবে। অর্থাৎ দেখো পি কিউ আর যদি হয় তাহলে পি কিউ এর ঢাল, যে পি কিউ এর ঢাল আর
কিউ আর এর ঢাল কি আসবে? সেম আসবে। কেন সেম আসবে? দেখো, ধরো এখানে তিনটা বিন্দু, দেখো তো ওরা কি সমরেখ? ওরা কি সমরেখ? না, ডেফিনেটলি না। তাহলে এখন দেখো তুমি এইটা, ধরো এটা পি কিউ আর আর, দেখো তো তুমি পি কিউ এর ঢাল বের করলা, পি কিউ এর কি বের করলা? ঢাল বের করলা। ঢাল বের করে তুমি কি পাচ্ছ দেখো তো? কিউটাকে একটু বাঁকা ভাবে দিই, সুবিধা হবে। এই পি কিউ বের করলা, পি কিউ বের করে ঢাল যেহেতু বের করতেছো তুমি, এই যে এখান থেকে ধরো পি কিউ রেখার ঢালটা বের করলা এম1, এম1 থেকে তুমি কি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবে না? থিটা 1। তাহলে হচ্ছে আমরা এই এই দুই বিন্দু থেকে আমরা ঢালটা বের করে ওর অ্যাঙ্গেলটা বের করতে পারবো। এখন দেখো তুমি যদি পি আর এর ঢাল বের করো, সাপোজ পি আর অথবা কিউ আর যে কোনো একটা, হয় এটা বা এইটা, ধরো আমরা কিউ আরটাই নিলাম, মানে আর কিউ এটার ঢাল, দেখো তো এখন তুমি পাবা এম2, এম2 থেকে তুমি কি এই রেখাটা কিউ আর কত কোণ উৎপন্ন করতেছে এক্স অক্ষের সাথে সেটা বের করতে পারবা না? সেটা বের করতে পারবা। এখন দেখো তো থিটা 1টা কোনটা, দেখো তো এটা হচ্ছে থিটা 1, এই যে যেটা বের হচ্ছে। আর থিটা 2 কোনটা? এই যে এক্স অক্ষের সমান্তরালে এই কোনটা থিটা 2, তাই না? তুমি দেখো তো কোনোভাবে থিটা 1 আর থিটা 2 সেম আসে কিনা? না, ডিফারেন্ট আসবে, একটা কম একটা বেশি আসবেই আসবে। বাট যদি সমান্তরাল মানে তিনটা বিন্দু যদি সমরেখ হইতো, তিনটা বিন্দু যদি সমরেখ হইতো, ঠিক আছে, ধরো হচ্ছে পি কিউ আর, তো তুমি পি কিউ এর ঢাল বের করছো, ভালো কথা। তা ঢাল বের করছো থেকে তুমি এখান থেকে কি জানো বলো তো? এই যে এক্স, ধরো এরকম আছে এক্স অক্ষ, হ্যাঁ, তো তুমি ঢাল জানো দেখে তাহলে এই যে এক্স অক্ষের সমান্তরালে কত কোণ উৎপন্ন করতেছে সেটা তুমি জানো। তাহলে এই যে এম1 থেকে তুমি কি এম1 থেকে থিটা 1টা বের করতেই পারো। প্রথমে বিন্দু দ্বয় থেকে ঢাল বের করলা, ঢাল থেকে অ্যাঙ্গেল বের করলা। এখন তুমি হয় পি আর নাও অথবা কিউ আর নাও, দেখো তো এখনো তুমি যে ঢালটা পাবা, এইখান থেকে যে থিটাটা পাবা থিটা 2, একটু ভালো করে খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা কি থিটা 1 না? আর এখন দেখো তো এই যে এক্স এর সমান্তরাল, এটা কি থিটা 2 না? দেখো থিটা 1 আর থিটা 2 সেম আসবে, থিটা 1 আর থিটা 2টা কি আসবে? সেম আসবে। যদি থিটা 1 সেম আসে তার মানে পি কিউ এর ঢাল, আর থিটা 2 একই যদি কোণ আসে তার মানে এই কিউ আর এর ঢাল, দুটা সমান সমান কোণের জন্য সমান সমান ঢাল পাবো না? এখানেও ট্যান যত ডিগ্রি, ওইখানেও ট্যান তত ডিগ্রি, তার মানে ঢাল দুইটা কি আসবে? সেম আসবে। তুমি কিউ আর কেন, তুমি পি আর নিতা, পি আর নিলেও একই পাবা। তার মানে যে কোনো তিনটা বিন্দু দেওয়া থাকলে দুইটা নিয়ে ঢাল বের করবা, ইকুয়ালস টু আরেকটা বিন্দু নিয়ে আরেকটা বিন্দু নিবা, ঢাল কি পাবা? সেম পাবা। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা লিখে দিই যে আমাদের তাহলে কনসেপ্টটা কি, অনুসিদ্ধান্তের যে কনসেপ্টটা আমরা পাচ্ছি, আচ্ছা এটা তো মুছে দিচ্ছি, তাই না? আমরা অনুসিদ্ধান্তের যে কনসেপ্টটা পাচ্ছি যে এইটা, যে ধর আমরা নিলাম y2 মাইনাস y1, মানে পি কিউ এর ঢাল বের করতেছি, তাহলে আসবে কি বলতো? x2 মাইনাস x1 ইকুয়ালস টু কি আসবে বলতো? ধরো এখন আমরা কিউ আর নিচ্ছি, এখানে যেহেতু কিউ আর বলা হচ্ছে, তাহলে y3 মাইনাস y2 ডিভাইডেড বাই x3 মাইনাস x2। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো বুঝে থাকলে চলো আমরা এখন এই উদাহরণটা করব। এখানে বলা হচ্ছে যে 1,2 3,4 বিন্দুগামী রেখার উপর x, y যে কোনো একটা বিন্দু, এইটা দুইটা বিন্দুগামী রেখা, ঠিক আছে, এই দুই বিন্দুগামী রেখা, ঠিক আছে, ভালো কথা। এটার একটা থার্ড বিন্দু, এই বিন্দুটা কি বলতো? এই বিন্দুগামী রেখা, এই দুইটা বিন্দুগামী রেখার উপর যে কোনো বিন্দু, মানে এইদের উপর যে কোনো একটা বিন্দু, তাই না? x, y। এখন বলছে কি যে কোনো একটি বিন্দু হলে, এই যে সংযোগ রেখার যে কোনো একটা বিন্দু হলে দেখাও যে এই শর্তটা মেনে চলে, দেখাও যে এই শর্তটা মেনে চলে। কিছুটা কি মনে হচ্ছে কি সঞ্চারপথের সমীকরণের প্রমাণ করতেছ না এরকম? বাট এখানে সঞ্চারপথ তো বলে নাই, আমাকে জাস্ট বলতে বোঝাচ্ছে যে x, y একটা বিন্দু যদি এদের উপর অবস্থান করে তাহলে হচ্ছে আমাকে এটা দেখাইতে হবে। তো এইখানে যে কনসেপ্টটা বলছে যে এই দুই বিন্দুগামী সংযোগ রেখার উপর এই বিন্দুটা অবস্থান করে, তার মানে দেখো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে বিন্দু তিনটা সমরেখ,
তাহলে এটা যদি এই রেখার উপর অবস্থান না করে অন্য জায়গায় অবস্থান করে তাহলে তার সমরেখ না। যেহেতু সংযোগ রেখায় অবস্থান করে, এখন বাইরেও অবস্থান করে যদি যদি সংযোগ রেখার এদের মধ্যবর্তী রেখার বাইরেও যদি অবস্থান করে এখানে, তাহলে কি তিনটা কি হয়ে যাবে, সমরেখ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং বিন্দু তিনটি সমরেখ। এখন আমাকে বলো তো তিনটা বিন্দু সমরেখ হলে কন্ডিশনটা কি লিখতে পারি আমরা? ঢালের কনসেপ্টে আমরা কিভাবে শিখলাম? ঢালের কনসেপ্টে আমরা শিখলাম যে আমরা নিব ধরো যে এইটার ঢাল, যে এই বিন্দু আর এই বিন্দুর ঢাল, ঠিক আছে, যে কি ডাইরেক্ট করব সমস্যা নাই। এই যে এটার ঢালটা যদি বের করি, বা তুমি নামকরণ করে দাও, এটা হচ্ছে পি, এটা ছিল কিউ, আর এটার নাম হচ্ছে আর। তাহলে আমরা কি লিখতে পারি যে পি আর রেখার ঢাল ইকুয়ালস টু আসবে কি কিউ আর রেখার ঢাল। তাহলে এখন বলো আমাকে পি আর রেখার ঢালটা বলো, পি আর, তাহলে y - 2 কি আসবে দেখো তো, x - 1 ইকুয়ালস টু, এবার দেখো তো কিউ আর, তাই না, কিউ আর, এটা কি আসবে দেখো তো, আমরা যদি এখান থেকেই শুরু করি যে y - 4, তাহলে এখান থেকে x - 3 লিখতে হবে। এখন দেখো তো আমরা একটু আর গুণন করি, আর গুণন করলে আমাদের কি আসে দেখো তো, y - 2 x - 3 y - 4 x - 1, তাই না? তাহলে এটা কত আসে দেখো তো, y xy - 3y - 2x + 6, এটা কত আসে দেখো তো, xy - y - 4x + 4। এখান থেকে কি কি ঘ্যাচাং করা যায় দেখি তো, ঘ্যাচাং আর করা যাচ্ছে না, যে 6 আর 4 মিলে 2 লিখবো আর কি। আচ্ছা, এইভাবে এই কালি দিয়ে লিখে দিই। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি এই যে -4x আর -2x, এটা যদি এই পাশে চলে আসে এটা +4x হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি বলতো, 2x, মানে এই হিসাবটা শেষ। y এখানে আছে -3y, এখানে আছে -y, এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে -2y। তাহলে এটার আর এটার হিসাব শেষ। আর 6 + 4, এটা -4 হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে দেখো তো, +2 হয়ে যাবে। 2 দিয়ে সবাইকে ভাগ করে দাও, শেষ অঙ্ক। তাহলে কি x - y + 1 = 0, যেটা দেখাতে বলছে সেটা চলে আসছে। এখন কি এটা এভাবেই করতে হবে? মাত্র যে ঢালের কনসেপ্ট শিখলা দেখে তো এভাবে করলাম, এটা কিভাবে করতে হবে না, তুমি বিকল্প নিয়মে করো, সমস্যা নাই। তুমি তো আগে যে নিয়ম শিখছো, কি শিখছো বলো তো, আগে শিখছো কি বলো তো, এখানে কনসেপ্টটা সেমই, যে বিন্দু তিনটি সমরেখ, এটুকু নিয়ে তো ডাউট নাই। যেহেতু সংযোগ রেখার উপর আরেকটা বিন্দু অবস্থান করে, তিনটা বিন্দু সমরেখ, এতটুকু তো ক্লিয়ার। বিন্দু তিনটি সমরেখ, তাহলে সমরেখ হলে আমরা কি লিখতে পারি, ওই যে ক্ষেত্রফল কি আসবে, তিনটা বিন্দু দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল 0 আসবে, ওই হাফটা বাদ দিয়ে দিলে ওই যে ওই নির্ণায়কটার মান কি আসবে বলতো, 0 আসবে। তাহলে আমরা তাহলে লিখতে পারি যে সুতরাং প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই যে এই বিন্দু 3, 4 আর xy, তাই তো, এটা সব ভুজগুলো একবার লিখবো, 1, 3x 1, 3x, সব কোটিগুলো একসাথে লিখবো যে 2, 4y। যদি কেউ এটা বলতো যে ভাইয়া তাহলে এইভাবে লিখি, যে আপনি যে চিত্র আঁকছেন যে 1x3, হ্যাঁ লিখতে পারো 1x3, তাহলে কোটিকেও লিখতে হবে যে 2y4, তাহলে এখানেও লিখতে হতো 2y4। অনেক রাস্তা, ঠিক আছে, তো যেটা দিয়ে করতেছি এটাই একমাত্র রাস্তা না, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1, 1, 1 ইকুয়ালস টু কি আসবে বলতো, 0। এরপর আমরা কিভাবে অঙ্ক আগাইতাম, নির্ণয়কের সাহায্য করতে গেলে আমরা কি করতাম, যে 0 প্রডিউস করতাম, কিভাবে, রো 1 থেকে রো 2 বিয়োগ করে, আর রো 2 থেকে রো 3 বিয়োগ করে, নতুন যে r1 আসলো কিভাবে r1 - r2 হয়ে, আর নতুন যে রো 2 আসলো এটা আসছে রো 2 - রো 3 হয়ে, আর রো 3 কে আমরা কোনো ডিস্টার্বই করি না, এজন্য 1। তো বাকিগুলো সেম হবে, 2 - 4 করলে কত আসবে, -2, আর 4 - y হবে। এখানে 1 - 3 করলে কত আসবে বলো তো, -2, আর এখানে 3 - x আসবে, এটা হলো xy। এখন বলো আমরা কিভাবে বিস্তার করি, মনে পড়ে না? দেখো, অবশ্যই মনে পড়বে, মনে না পড়লে তো তোমরা পাপ করতেছো, পাপের সাম্রাজ্যে ভাসিত। তাহলে এই সারি কলম বাদ দিয়ে যদি আমরা করি, কি করি, তাহলে আমরা লিখতে পারি যে কি বলতো, এই যে -2 এটার সাথে যদি গুণ হয়, -2 × 4 - y
এরপর এটা যদি গুণ হইতো মাইনাস মাইনাসে প্লাস 2 লিখে লেখা যাবে 3 - x = 0। এখন দেখো গুণ করো হয়ে যাবে, বিশ্বাস করো গুণ করো হয়ে যাবে। বিশ্বাস না করলে তো আমি তোমাদের ভুল শেখাচ্ছি, মানে যদি না মিলে আমি তো তোমাদের ভুল শেখাচ্ছি, হয়ে যাবে। তো -2 আর 4 মিলে কত হবে বলো তো? -8। এরপর এটা কত? +2y। এরপর এটা কত বলো তো? +6। এরপর এটা কত বলো তো? প্লাস মাইনাস -2x = 0। তো আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটাকে লেখা যাবে +2x, এটাকে লেখা যাবে -2y। -8 আর 6 মিলে কত হয় বলো তো? বলো তো কত হয়? -2, তাই না? সরি, আর আমরা তো মাইনাস দিয়ে গুণ করতেছি, এটা হয়ে যাবে +2 = 0। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে x - y + 1 = 0। এটাই ছিল না? x - y + 1 = 0। এই ঢালের কনসেপ্টও হবে, এই নির্ণায়কের কনসেপ্টও হবে। কেন হবে না? না হলে তো থিওরি ভুল, কনসেপ্ট ভুল, ম্যাথ ভুল, সরলরেখা ভুল পড়াচ্ছে, এরকম হয়ে যাবে। টুকটাক ভুল বলতেই পারি, ওইটা একটু কনসিডার করো, বাট এগুলো তো মেন টার্মস, এগুলো তো ভুল বলা যাবে না। তো চলো এখন আমরা হচ্ছে আরেকটা উদাহরণ করি। এখানে বলা হচ্ছে যে যদি a, b আর a প্রাইম, b প্রাইম আর a - a প্রাইম, b - b প্রাইম, সোজা ভাষায় তোমার কাছে তিনটা বিন্দু দেওয়া। এই তিনটা বিন্দু ত্রয় সমরেখ, তবে দেখাও যে এদের সংযোগ রেখাটি মূল বিন্দু দিয়ে যায়। এতটুকু তোমরা এখন না, একটু পরে করো। হ্যাঁ, তোমরা যারা 9, 10 এর এক্সপার্ট, মানে স্থানাঙ্ক জ্যামিতিতে এক্সপার্ট ছিলা, তারা পারবা, বাট আমি ধরে নিচ্ছি সবার জন্যই ক্লাসটা। তোমরা এখন এতটুকু বাদ দিয়ে এইটা প্রমাণ করো যে এই বিন্দুটা যদি সমরেখা হয় তাহলে এটা প্রমাণ করো। আমরা আজকে বা নেক্সট ক্লাসের মধ্যে একটুকু জেনে ফেলবো, সমস্যা নাই। যদি তিনটা বিন্দু সমরেখা হয় তাহলে এটা কিভাবে প্রমাণ করতে পারি? অনেকভাবে আছে। তো আমরা যেহেতু ঢালের কনসেপ্ট দিয়ে মাত্র শিখলাম, তাহলে আমরা কি বলতে পারি যে বিন্দু ত্রয় সমরেখ হলে বলো, বিন্দু ত্রয় সমরেখ হলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি পি কিউ রেখার ঢাল আর এই কিউ আর রেখার ঢাল সেম। তো চলো আমরা ডাইরেক্ট লিখি প্রশ্ন মতে এটার ঢাল কত আসবে। ধরো আমি লিখলাম যে কি, ধরো হচ্ছে বি প্রাইম মাইনাস বি ডিভাইডেড বাই এ প্রাইম মাইনাস এ ইকুয়ালস টু, এখন আসবে তাহলে এই আর আর কিউ এরটা নেই, এখানে আসে হচ্ছে বি মাইনাস বি প্রাইম মাইনাস বি প্রাইম ডিভাইডেড বাই এ মাইনাস এ প্রাইম মাইনাস এ প্রাইম, তাই না? আচ্ছা, তো এখন দেখো উপরে বি প্রাইম মাইনাস বি লেখা যাবে আর এখানে এ প্রাইম মাইনাস এ লেখা যাবে, আর কিছু করার নাই। তো এখন দেখো তোমার এখানে আসতেছে বি মাইনাস বি প্রাইম মাইনাস বি প্রাইম, তুমি খুব বেশি গেলে লিখতে পারো বি মাইনাস টু বি প্রাইম, এরপরে তুমি লিখতে পারো এ মাইনাস টু এ প্রাইম। তুমি যদি এখানে আমরা কি করলাম, আমরা পি কিউ এর ঢালটা বের করলাম, তাই না? পি কিউ এর ঢাল, আমরা পি কিউ রেখার ঢালটা বের করলাম। এরপর কিউ আর এর ঢাল, আমি কিন্তু একটা কথা বলছিলাম, দেখো তো একটা কথা বলছিলাম যে তুমি পি আর এর ঢাল আর কিউ আর এর ঢাল সেম লিখতে পারো, বাট একইভাবে পি আর পি কিউ নিতে পারো, তাই না? যে কোনো দুইটা নিলা এদের ঢাল, এরপর আরেকটার সাথে এটা বা এটাও নিতে পারো। তুমি যদি এই কিউটা না নিয়ে তুমি যদি এটা নিতা, যে এই আর আর পিটা বিয়োগ করতা, তাহলে কি করতা? এইটা থেকে এটা বিয়োগ করতে, তাহলে দেখো তো কি আসে, বি মাইনাস বি প্রাইম মাইনাস বি, আর কি আসে দেখো তো, এ মাইনাস এ প্রাইম পি এর এ। তো দেখো এখানে কি আসে, দেখো বি বি কাটাকাটি যায়, এখানে থাকে হচ্ছে বি প্রাইম মাইনাস এ প্রাইম, বা একটু ভালো করে দেখো বি প্রাইম মাইনাস বি এ প্রাইম মাইনাস এ, এখানে থাকে কি দেখো তো, মাইনাস মাইনাস কাটাকাটি যায়, বি প্রাইম বাই এ প্রাইম। এখন দেখো তুমি একটু আর গুণন করো, আর গুণন করলে এ প্রাইম ইন্টু বি প্রাইম মাইনাস বি ইকুয়াল টু লেখা যাবে বি প্রাইম, এটা লেখা যাবে কি এ প্রাইম মাইনাস এ, তাই না? তো গুণ করি এ প্রাইম বি প্রাইম মাইনাস এ প্রাইম বি ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে আবার এ প্রাইম বি প্রাইম মাইনাস এ বি প্রাইম। তো এই যে এ প্রাইম বি প্রাইম এ প্রাইম বি প্রাইম কাটাকাটি যায়, তাহলে লেখা যাবে মাইনাস এ প্রাইম বি ইকুয়াল টু মাইনাস এ বি প্রাইম
দেখো চলে আসছে, মাইনাস মাইনাস কাটাকাটি যায়, তাহলে আমরা লিখতে পারি কি বলতো, এ প্রাইম বি ইকুয়াল টু হচ্ছে এ বি প্রাইম। বাট এখানে একটু বলে দিই, এখানে একটু ডিরেক্ট করে ফেললাম না, বিন্দুতে সমরেখ হলে আমরা তাহলে বলতে পারি, ধরো হচ্ছে লিখে দিই, এটা হচ্ছে সাপোজ হচ্ছে পি, পি ছিল হচ্ছে এ কমা বি, কিউ ছিল হচ্ছে এ প্রাইম বি প্রাইম, আর আর ছিল হচ্ছে এ মাইনাস এ প্রাইম কমা বি মাইনাস বি প্রাইম, এটা ছিল আর। তো আমরা এখন কি কি বের করলাম, আমরা পি কিউ এর ঢাল বের করছি, যে প্রশ্ন মতে পি কিউ এর ঢাল ইকুয়াল টু কিউ আর না, আমরা নিশ্চয়ই যে পি আর এর ঢাল। ঠিক আছে, জাস্ট কেন ক্যালকুলেশন হিসাব করা, ছোট করার জন্য, ছোট না মানে এটা মিলানোর জন্য, নইলে তো আসতেছে না, ওই যে কাটাকাটি যাচ্ছিল না, এখন দেখো চলে আসছে। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, ছোট একটা ক্লাস, ঢালের কনসেপ্টটা শেখানো হচ্ছিল। তো আমাদের নেক্সট ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট হবে, কারণ আমরা বলা যেতে পারে যে সরলরেখা চ্যাপ্টারের যে মেন হৃদয়, জান, কলিজা আমরা নেক্সট ক্লাসে শিখবো, অর্থাৎ বিভিন্ন রকম সরলরেখার সমীকরণ আমরা শিখবো। এইটাই হচ্ছে খুব স্ট্রং বেসিক, যেটা তোমাকে বৃত্ততে হেল্প করবে, কনিক্সে হেল্প করবে। ঠিক আছে, তো সবাই প্রিপেয়ার থাকো, নেক্সট ক্লাসটা সব থেকে বেশি ফোকাস থেকে যেন তোমরা শিখো। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফিজ।